হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই ভানু বলছে, আমি কর্ণ চ্যাটার্জির বাড়িতে গেছিলাম। ওনার ধারণা পুরো গেমটা পেছন থেকে পরশুরাম খেলছে। তার একটাই মানে মানে তার একটা ধারণা হয়েছে, পরশুরাম কোনো চিরঞ্জীবী নয়, কোনো অমর নয়, সে হচ্ছে একজন স্পেশাল ব্রাঞ্চের অফিসার। তারপর ভানু বাড়ির সবাইকে বলছে, আচ্ছা তটিনী, শিবপ্রসাদ, লাট্টুকে যদি একটু বাজিয়ে দেখা যায় তাহলে এই পরশুরাম লোকটা আসলে কে, পেছন থেকে এরকম আড়াল থেকে নেটওয়ার্কের সাথে লড়াই করে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু জানা যাবে। আয়ুষী প্রাচীরা তখন বলছে, কিসের নেটওয়ার্ক, কার নেটওয়ার্ক? তখন ভানু বলছে অবভিয়াস এটা কর্ণ চ্যাটার্জির নেটওয়ার্ক, আমি তার নেটওয়ার্কের কথাই বলছি। লোকটার পাওয়ার নিয়ে নিশ্চয়ই আমাদের কোনো সন্দেহ নেই। তখন সত্যজিৎ বলছে, একদম তাতে কারো কোনো সন্দেহ নেই, কারণ লোকটাকে আমি 9 বছর ধরে চিনি, পারে না এমন কোনো কাজ নেই। মস্ত নেটওয়ার্ক ওর যত ব্যবসা আছে, একবার যদি সেটা প্রকাশ্যে নিয়ে আসা যায় তাহলেই তো শেষ। ভানু বলছে, পরশুরাম এটাই তো চাইছে, পুরো নেটওয়ার্কটা ভেঙে নষ্ট করে দিতে চাইছে। আর যদি সেটা হয় তাহলে আপনাদের সকলের নাম কিন্তু প্রকাশ্যে চলে আসবে, স্পেশালি আপনার নাম। জিৎ মুখার্জির কথা বলছে। ত্রিপর্ণা তখন বলছে, কি বলছোটা কি তুমি? আমার হাজবেন্ডের নাম কেন আসবে? কি অপরাধ করেছে ও? সত্যজিৎ তখন এটা শুনে একটু ভয় পেয়ে যান, আর ভানুকে বলতে চান যে তাদের এখন কি করা উচিত। ভানু তখন বলছে যে এর জন্য কর্ণ চ্যাটার্জি যেটা করতে বলছে, প্রথমে পরশুরামকে সেটা খুঁজে বের করতে হবে, লোকেট করতে হবে। আর সেটা সম্ভব যদি তটিনী, লাট্টু এরা সবাই মুখ খোলে। আয়ুষী তখন বলছে, কেন, ডোডো তো দেখেছে। ভানু বলছে, না, ডোডো মুখ খুলবে না, ওর উপর নিশ্চয়ই কোনো চাপ আছে, আর আমি শিওর সেটা পরশুরামের। এই লোকটা সব কিছু ভেস্তে দেবে, সব কিছু গন্ডগোল করে দেবে। আর যদি খুব ভুল না করে থাকি তাহলে ওর হাত কর্ণ চ্যাটার্জির গর্দান অব্দিও পৌঁছে যাবে। ওদিকে বলরাম কর্ণ চ্যাটার্জির প্ল্যানটা বুঝতে পেরে পরশুরামকে বলছে, বুঝতে পারছি সিনারিওটা কি, আমরা না হয় ডোডোকে ম্যানেজ করে নিয়েছি, খবর আছে আক্রমণ হবে, লাট্টু তটিনীর উপর আক্রমণ হবে। লড়াইটা যে করেই হোক কর্ণ চ্যাটার্জি জিততে চাইছে। বলছে যে ওরা সন্দেহ করছে যে তোর বাড়ির লোক তোকে চেনে, সেই জন্যেই পরশুরামকে চেনে, সেই জন্যই কিন্তু ওরা বারবার করে আক্রমণ করবে। আর কোর্টের ডেট ওদিকে এগিয়ে আসছে, যত ডেট এগিয়ে আসবে তত ঝড় উঠবে, হয় এখন না হয় সেই দিন। আর এই কর্ণ চ্যাটার্জি যে কী করতে চাইছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। পরশুরাম বলছে, যদি ঝড় ওঠে তাহলে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে এই পরশুরাম। ঠিক তখনই তটিনীর বাবা পরশুরামকে ফোন করেছে যে তোমার সাথে একটু কথা বলা যাবে। বলছে যে না, তুমি, আমি, লাট্টু, পিকো, তটিনী সবাই মিলে যদি একটা রেস্টুরেন্টে খেতে যাই তাহলে কেমন হবে? পরশুরাম বলছে, হঠাৎ করে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে চাইছেন যে? বলছে না, এমনি একটু সবাই মিলে আনন্দ করতে চাইছিলাম, খাওয়া দাওয়া করতে চাইছিলাম, একটু হইচই করতাম। না তোমার মা বলছিলেন তো আজকে জামাই ষষ্ঠী, তাই আর কি। তখন বলছে, না, শাশুড়ি মা এই কথা কখনোই বলতে পারেন না। বলছে না না, তোমার শাশুড়ি মা ওইভাবে বলেননি, কিন্তু চলো না সবাই মিলে একটু হই হই করি, আনন্দ করি, ডিনার করি সবাই মিলে, এসো না। বলছে তারপর দু এক প্যাক না হয়। পরশুরাম বলছে, সোজা কথায় আসুন, মোদ্দা কথা বলুন না, কে কি প্রশ্ন করতে চাইছেন সেটা বলুন। তখন বলছে যে এই পরশুরাম লোকটাকে লাট্টু তো ওকে চেনে, তটিনীও চেনে, তুমি কি চেনো? শুধু ওই লোকটাকে লোকেট করতে পারলেই না সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমি কর্ণ চ্যাটার্জির সঙ্গে তোমাদের বসিয়ে দেব, দেখবে কোনো ঝামেলা থাকবে না। কবির নিশ্চিন্তে ওর বাড়ি ফিরে যাবে, রিসেপশন, ফুলশয্যা সবই হবে, আর কোনো সমস্যা থাকবে না। তাই পুরো সমস্যাটার একটাই সমাধান হচ্ছে পরশুরামকে খুঁজে বের করা। শিবপ্রসাদ বলছে, পরশুরামকে খুঁজে বের করে কি করবেন? সত্যজিৎবাবু বলছে, আমি কিছু করব না, যা করার কর্ণ করবে। শিবপ্রসাদ তখন বলছে, কর্ণ? কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু চাকা বসে গেছিল, এখন আপনাদের অবস্থা কি সেই রকমই? সত্যজিৎ এটা শুনে কিন্তু জামাই বলে চেঁচিয়ে ওঠে। তখন শিবপ্রসাদ বলছে, চিৎকার করবেন না, আপনি আমার পিতৃতুল্য, তাই আপনাকে কটু কথা শোনাতে আমি চাই না, কিন্তু একটু ব্যস্ত আছি। আপনার এই ডিনারের প্রস্তাব অন্য কাউকে দেবেন, মদ্যপানের প্রস্তাবও অন্য কাউকে দেবেন। আমি বুঝতে পেরেছি আপনি পরশুরামকে খুঁজতে চাইছেন। হ্যাঁ, লাট্টু পরশুরামকে দেখেছে, ও সাক্ষী দেবে, ও কোর্টে গিয়ে কবিরের বিরুদ্ধে সাক্ষী দেবে, আর ওর কথাতে কবিরের লম্বা সাজা হবে। সত্যজিৎ বলছে, তুমি কিচ্ছু করতে পারবে না, আবারও বলছি, লাট্টুকে আমাদের সামনে নিয়ে এসো।
আমরা শিখিয়ে দেব ওকে কি বলতে হবে। ডোডোর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, এই পরশুরাম বন্ধ করেছে। তুমি একটু বোঝবার চেষ্টা করো। শিবপ্রসাদ বলছে, মাফ করবেন, সামান্য বীমা কোম্পানির কমিশন এজেন্ট আমি। আদার ব্যাপারই বুঝলে জাহাজের খোঁজ নিয়ে আমি কি করব? এই বলে ফোনটা রেখে দেয়। ভানু এরপর সত্যজিৎবাবুকে বলছে কি হলো জিজ্ঞাসা করতেই বলছে, আমার সব অফার ইগনোর করলো। এখন মানে একদম টিপিক্যাল মেডিকেল ক্লাস, মানে যাকে বলা হয়, ওই নিয়েই রয়েছে আর ওই নিয়েই থাকবে সর্বদা। ওদিকে বলরাম পরশুরামকে বলছে, তুই যে ইগনোর করলি এর ফল কি হবে জানিস? এতে তোর পরিবারের উপর চাপ আসবে। তখন পরশুরাম বলছে, শিবপ্রসাদ গাঙ্গুলির উপর চাপ, মানে শিবপ্রসাদ গাঙ্গুলির উপরে চাপ বাড়ুক, যত চাপ বাড়ার। আর এছাড়া পুরো ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য পরশুরাম তো আছেই, আর তার সাথে বলরামও আছে। এই বলে দুজনে হাত মেলায়। ওদিকে দেখা যাচ্ছে বাড়িতে তটিনী লাট্টু পিকোকে পড়াতে বসেছে। পিকো তার মাম্মিকে জিজ্ঞাসা করছে যে অনেক রাত হয়ে গেছে, পা কখন আসবে? লাট্টু বলছে, মাম্মি তোমরা ডিনার করবে না? পিকো বলছে, পা না খেলে মাম্মিও কখনো খায় না, তুই জানিস না? এভাবে বলছে আর কি, কারণ মাম্মি পাকে খুব ভালোবাসে। লাট্টু এরপর তার মাম্মিকে জিজ্ঞাসা করছে যে সামার ভ্যাকেশনে এরপর আমরা মানে সামার ভ্যাকেশনটা যখন কেটে যাবে তারপরে আমরা স্কুলে পড়তে পারবো তো? আমাদেরকে টিসি দেওয়া হবে না তো? তখন তটিনী বলছে, কেন পড়তে পারবে না তোমরা? একদম পড়তে পারবে। এইসব কথা কিন্তু একদম মন থেকে বের করে দাও। এগুলো কথা কিন্তু একদম ভাববেও না আর কখনো মুখে বলবেও না। এরপরে দেখা যাচ্ছে কেউ একজন তার বাড়ির পাওয়ার অফ করে দিয়েছে। তটিনী তখন বলছে, কি হলো, হঠাৎ করে আলো বন্ধ হয়ে গেল কেন? লাট্টুকে বলছে, এরপর জানলা দিয়ে উঁকি মেরে মানে দেখতে বলছে আর কি সব বাড়িতে। তখন লাট্টু জানলা দিয়ে দেখে বলছে, মাম্মি সব বাড়িতেই তো আলো জ্বলছে। তখন তটিনী চিন্তা করছে যে তাহলে আমাদের বাড়িতে আলো জ্বলছে না কেন? এদিকে দেখা যাচ্ছে দরজা কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ভেতর থেকে কে কে বলছে সবাই, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। লাট্টু বলছে, মনে হয় পা এসেছে। এই বলে দরজা খুলতে যাচ্ছে। তটিনী বলছে, দাঁড়াও, খবরদার দরজা খুলবে না, আমি দেখছি। তখন তটিনীও কিন্তু কে কে বলে চিৎকার করছে, কিন্তু কেউ দরজাটা খোলে না, মানে আওয়াজ দিচ্ছে না আর কি দরজার ওই পার থেকে যে কে আছে। তটিনীর সন্দেহ হয়। তখন হঠাৎ করে শিবপ্রসাদের কথা কিন্তু মনে পড়ছে। শিবপ্রসাদ বলছিল যে দরজা খোলার আগে একটু যাচাই করে নিও, কারণ চারিদিকে কিন্তু চিল শকুন উড়ে বেড়াচ্ছে, কখন তোমার বাচ্চাদের নিয়ে চলে যাবে, এইভাবে একটা বলছিল। তখন তটিনী বলছে, দাঁড়াও আমি দরজা খুলছি। তখন দরজার দিকে আস্তে আস্তে পা বাড়াচ্ছে আর কি। তটিনী কিন্তু ভেতর থেকে এবার বলছে, কে আপনারা, দরজা ধাক্কা দিচ্ছেন কেন? কোনো সাড়া পাচ্ছে না। তখন কিন্তু অলরেডি বাইরে কতগুলো গুন্ডা দরজা ধাক্কা দিচ্ছে। এরপর পিকোকে তার মা ফোনটা দিতে বলছে, তার বাবাকে ফোন করবে। ফোন করবে কি করে, ফোনে তো চার্জও নেই। ঠিক সেই সময় দেখা যাচ্ছে তাদের বাড়ির দিকে একটা গাড়ি আসছে, আর গাড়ি থেকে কেউ নেমে আস্তে আস্তে করে ওপরে উঠছে। লাট্টু পিকোর মা বলছে, শোনো, আমি গিয়ে আস্তে করে দরজাটা খুলছি, তোমরা ঘরে যাও। বাচ্চারা সেই মতো ঘরে চলে যায়। আর তটিনী এবার দরজা খোলার আগে কিছু একটা বুদ্ধি বের করে। হাতে তখন একটা ফ্লাওয়ার ভাস নেয়, নিয়ে তারপরে দরজাটা আস্তে করে খুলছে। দেখা যাচ্ছে যেই দুটো পাকে উঠে আসতে দেখা যাচ্ছিল সে আর কেউ নয়, পরশুরাম। এসেই তো গুন্ডাগুলোকে এমন মার মারে পুরো শ্যুট করে দেয়। এরপরে পরশুরাম নিজেই দরজা ধাক্কা দিতে শুরু করে। তটিনী তো এবার দরজা খুলতে যাচ্ছে, কে কে বলে যাচ্ছে, কোনো সাড়া দিচ্ছে না। এবার যেই দরজাটা খুলে ফুলদানিটা একদম মারতে যাবে কি দেখে শিবপ্রসাদ। তটিনী বলছে, তুমি তুমি কি গো, তুমি জানো আমাদের অবস্থা কি হয়েছিল? এইভাবে কেউ দরজা ধাক্কা দেয়? পরশুরাম বলছে, আসলে ডোরবেল তো বাজবে না, লোডশেডিং, তো আমি ভাবলাম তোমরা যদি বেডরুমে থাকো। বলে, তুমি জানো যে আমাদের অবস্থাটা কীরকম হয়েছিল? এরকমভাবে কেউ দরজা ধাক্কা দেয়, তার মধ্যে লোডশেডিং হয়ে গেছে, আর এতবার করে বলে যাচ্ছি কে কে, কোনো সারা শব্দ দিচ্ছ না। শিবপ্রসাদ বলছে, এ কি, তোমার চোখে জল কেন? মানে তটিনী কেঁদে ফেলেছে। বলছে, চোখে জল মানে তুমি বুঝতে পেরেছো এই কটা মিনিট আমরা কিভাবে কাটিয়েছি? বাচ্চারা পুরো ভয় পেয়ে গিয়েছিল। তখন কিন্তু বাচ্চারা এসে তার পাকে জড়িয়ে ধরে, বলে, পা তুমি এসেছো? কারা যেন এসেছিল, দরজা ধাক্কা দিচ্ছিল। পরশুরাম বলছে, কেউ না, আমি ছিলাম, আমি ধাক্কা দিচ্ছিলাম। এরপরে পরশুরাম বলছে যে একটা টর্চ এনে দাও তো, আমি দেখছি কারেন্ট কেন চলে গেছে। তখন তটিনী টর্চ এনে দেয়, আর পরশুরাম সেই মতো করে বাইরে দেখতে যাবে। লাট্টু বলছে, পা আমিও যাব তোমার সাথে, যাই না? তখন পা বলছে, আচ্ছা ঠিক আছে চলো। আর পিকো জেদ করছে যাবে, বলে, না তুমি তোমার মাম্মির কাছে থাকো, আমি লাট্টুকে নিয়ে যাচ্ছি। এই বলে লাট্টুকে নিয়ে বাইরে যাই। বাইরে গিয়ে লাট্টু দেখছে দুপাশে দুজন গুন্ডা একদম অজ্ঞান হয়ে আছে। বলে, পা এরা কারা? চমকে গেছে দেখে। বলে, কেউ না। বলে, এরাই তাহলে দরজা ধাক্কা দিচ্ছিল আর ঠিক তখনই পরশুরাম চলে আসে? তখন তার পা বলছে, হ্যাঁ একদম তাই, কিন্তু চুপ করো, একদম কথা বলো না এখন, একদম চুপ করো।
তখন পরশুরাম বলরামকে ফোন করে বলছে এরকম এরকম ব্যাপার, লোক পাঠিয়েছিল, বলছে দুজন আততায়ী বাড়ির সামনে পৌঁছে গেছিল, বাড়ির মেইন অফ করে দেওয়া হয়েছিল, দরজা ধাক্কাচ্ছিল, মনে হয় দরজা ভেঙে ভেতরে ঢুকতে চাইছিল। আমার মনে হচ্ছে আজকে আমার পুত্র কন্যা আর স্ত্রীর উপর চরম আঘাত হানত। ওদের কাছে লোডেড গানসও ছিল। বলে সে কি রে, এখন কোথায়? পরশুরাম বলছে আমি এখন সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছি, তুই ইমিডিয়েটলি আয়, পারলে উড়ে আয়, এই দুটো বডি না সরালে। বলরাম বলছে বডি মানে? মারা গেছে নাকি? সম্ভাবনা প্রচুর, পরশুরাম বলছে, শ্যুট করে দিয়েছি। বলে কেউ বুঝতে পারলো না? পরশুরাম বলছে সাইলেন্সার ছিল, চাপ নেই। বলছে আমি উপর থেকে নিচে যাব, বড়জোর লাগবে 1 মিনিট, মিটার বক্সে কাজ করব বড়জোর 10 মিনিট, 12 মিনিটের মধ্যে তুই এখানে আয়, তারপর বডিগুলোকে নিয়ে যা। বলে 12 মিনিটের মধ্যে কিভাবে নিয়ে যাব? পরশুরাম বলছে এখন রাত্রি 12টা বাজছে, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, চলে আয়। এই বলে বলরাম বলছে ঠিক আছে এক্ষুনি আসছি, বলে ফোনটা রেখে দেয় পরশুরাম। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।